বিভাজন। আজকে আমরা শুরু করছি তোমার জীববিজ্ঞান বইয়ের তৃতীয় অধ্যায় কোষ বিভাজন। এখন প্রথমত আমাকে যে কোনো জিনিস শেখার আগে জানতে হবে আসলে আমি কেন জিনিসটা শিখবো। কোষ বিভাজন কি আসলে আমাদের হয়? আমরা কি তা চোখে দেখি? তোমরা দেখবা, তুমি যখন যদি শশা কাটতে যাও বা আব্বু আম্মু যখন বা আম্মুরা যখন রান্না করতে যায়, বা কোনো এক কারণে আমার হাত ছিঁড়ে গেল বা হাতটা একটু করে কেটে গেল, হাতের উপর এখানে ঘর্ষণের ফলে এখান থেকে কিছু ত্বক উঠে গেল, তখন আমরা দেখি কিছুদিন পর সে স্থানটা কিন্তু আবার আগের মতো চলে আসে। তাহলে এই জিনিসটা কোথা থেকে হলো? আকাশ থেকে তো কোনো এখানে চামড়া বা কোনো ত্বক সেখানে লেগে যাবে না, এগুলো কোনো না কোনো ভাবে আমার দেহ থেকে আবার তৈরি হয়েছে। তাহলে ছোটবেলায় ছিলাম আমরা এতটুকু একটা বাচ্চা, এখন হয়ে গেছে অত বড় একটা বাচ্চা। এখন তার বাচ্চা না, এখন তো অনেক বড় হয়ে গেছে। তো এই যে ছোট থেকে আমরা বড় হলাম, এখানে কিন্তু আমরা কি বলে ওই কাঠ মিস্ত্রির দোকানে গিয়ে বলি নাই যে আমাকে একটু লম্বা করে দেন হাতটা, আমার হাতে একটু জোড়া লাগাই দেন। আমরা কিন্তু নিজ থেকে এই জিনিসটা হয়ে গেছি। তো এই জিনিসগুলোকেই আমরা আসলে কোষ বিভাজন হিসেবে বুঝতে পারি। তো সবার আগে আমাকে জানতে হবে কোষ বিভাজনটা কাকে বলে। কোষ বিভাজনের সংজ্ঞা অনেক বড়ভাবে দেওয়া যায়, যে যে প্রক্রিয়ায় জীব একটি থেকে দুইটি অথবা একটি থেকে চারটি হয়ে ক্ষয় পূরণ বৃদ্ধি সাধন। তো এত কিছু আমরা লিখবো না, আমরা ছোট্ট একটা সংজ্ঞা শিখবো। তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে কি, আমরা আজকের টপিক হচ্ছে কি, কোষ বিভাজন। কোষ বিভাজন কাকে বলে? যে প্রক্রিয়ায় একটি কোষ হতে দুই বা দুই বা চারটি কোষ উৎপন্ন হয় তাকে কোষ বিভাজন বলে। যে প্রক্রিয়া একটি কোষ হতে দুই বা চারটি কোষ উৎপন্ন হয়, বা যে বিশেষ প্রক্রিয়ার সাহায্যে একটি কোষ থেকে দুই বা চারটি কোষ উৎপন্ন হয় তাদের আমরা কোষ বিভাজন বলবো। তবে এখানে একটা কথা মনে রাখতে হবে, বায়োলজি বলো সব জায়গায় কিন্তু আমরা মায়েদেরকে সম্মান করি। আমরা কিন্তু মায়েদের থেকেই মূলত জন্মগ্রহণ করি। ঠিক তেমনি যে কোষ থেকে দুই বা চারটা কোষ আসবে তাকে আমরা বলবো মাতৃকোষ। কি বলবো আমরা? মাতৃকোষ। তাহলে যে কোষ বিভাজিত হয় তাকে বলবো আমরা মাতৃকোষ। আর আমাদের ছেলেদের না খুব অবহেলা করে সব জায়গায়। বাচ্চা হলে এখানে বাচ্চাটাকে ছেলে কোষ বলে না, বলে মেয়ে কোষ। তাহলে হচ্ছে কি বলবো, যে কোষ সৃষ্টি হয় তাদের বলা হয় অপত্য কোষ। তাকে কি বলা হয়? তাকে বলা হয় অপত্য কোষ। আর ইংরেজিতে বলা হয় এটাকে ডটার সেল। তাহলে আমরা জাস্ট, যে কোষ বিভাজিত হয় তাকে আমরা বলবো মাতৃকোষ, যে কোষটা সৃষ্টি হয় তাকে আমরা বলবো অপত্য কোষ। আচ্ছা, আমাদের কোষ বিভাজন কই হয়? আমরা করোনা ভাইরাস নাম শুনছি, দেখবা করোনা ভাইরাস একজন থেকে আরেকজন থেকে ছড়িয়ে পড়ে। তো পৃথিবীতে শুরুতে কিন্তু একটাই করোনা ভাইরাস ছিল। যখন আস্তে 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 এরা ছড়িয়ে যেতে থাকতেছে, তখন সেই ছোট্ট একটা ভাইরাস অনেকগুলো ভাইরাসে পরিণত হয়েছে। এভাবে তাদের বিভাজন হয়েছে। আবার চিন্তা করো, প্রায় হাজার বছর বা শত বছরের পুরানো যে বট গাছটা ছিল, সেই বট গাছটাও কিন্তু একটা জাইগোট থেকে আসছিল। এই যে বললাম, ছোট্ট একটা জাইগোট থেকে আমরা একটা বড় বট গাছকে পাই। সব জায়গায় কিন্তু কোষ বিভাজন হয়।
তাহলে আমাদের জানতে হবে কোষ বিভাজন আসলে কাদের কাদের হয়। কোষ বিভাজন এককোষী এবং বহুকোষী উভয়ের ক্ষেত্রে হয়ে থাকে। তাহলে অবশ্যই জানা লাগবে এখন এককোষী কাকে বলে। তাহলে তোমরা এখন লিখো এককোষী কাকে বলে। জীব জগতের যে সকল জীবে একটি মাত্র কোষ দ্বারা গঠিত। জীব জগতে যে সকল জীব একটি মাত্র কোষ দ্বারা তার জৈবিক কার্যক্রম সম্পন্ন করে এবং সেই কোষের ধ্বংসের মাধ্যমে জীবন নাশ অর্থাৎ জীবনটা তাদের জীবনটা শেষ হয়ে যায়, ধ্বংসের মাধ্যমে তাদেরটা কি জীবন অবসান। তাহলে আমরা এখানে এটা লিখি হচ্ছে জীবনের অবসান ঘটে তাকে এককোষী জীব বলে। উদাহরণ যদি আমরা দিতে যাই, আমরা অবশ্যই জানি আমাদের মনের রাজ্য হচ্ছে এককোষী জীব। তাহলে উদাহরণ হচ্ছে কি মনের রাজ্যের জীব। একটা উদাহরণ যদি বলে ফেলি সেটা হবে কি ব্যাকটেরিয়া। ব্যাকটেরিয়া হচ্ছে এককোষী জীব। আশা করি তোমরা এককোষীটা বুঝতে পারছো। এখন আমরা পড়বো বহুকোষী জীব। কাদের বহুকোষী জীব বলা হয়? আমরা কিন্তু বহুকোষী জীব। আমরা এটা লিখে ফেলি, এটা মুছে ফেলি। তোমরা আশা করি লিখে ফেলছো বা পজ করে লিখে ফেলো। এখন আমরা আসবো হচ্ছে বহুকোষী জীব কাকে বলে। যে সকল জীবের দেহ বহু কোষ দ্বারা গঠিত, তাহলে লিখবা কি যে সকল জীবের দেহ বহু কোষ দ্বারা গঠিত এবং জীবনকালে বিভাজনের মাধ্যমে বৃদ্ধি এবং প্রজনন সম্পন্ন করে তাকে বহুকোষী জীব বলে। উদাহরণ কি? উদাহরণ হচ্ছে মানুষ। আচ্ছা, আমরা কিছু সিম্বল বিষয় আগে আমাদের শিখতে হবে, যে জাইগোট কাকে বলে, ডিম্বাণু কাকে বলে। আশা করি তোমরা এতটুকু পর্যন্ত লিখছো। এদের দুইটা একটা সংজ্ঞার পড়া ছিল, আমি এটা মুছে ফেলি। চিন্তা করো, এটা হচ্ছে একটা পুরুষ, এটা হচ্ছে একটা মহিলা। আমরা জানি পুরুষ থেকে আসবে হচ্ছে পুংজনন কোষ। পুরুষ থেকে আসবে কি পুংজনন
জনন কোষ। দেখো কোনো শব্দই আমি তোমাকে এখানে না শেখাই যাব না। পুং শব্দটা আসছে পুরুষ থেকে, জনন শব্দটা আসছে যারা জনন কাজে ইউজ করব। তাহলে এই কোষগুলো জনন কাজে ইউজ হয়ে গেলে তাদের আমরা পুং জনন কোষ বলি। আর স্ত্রী থেকে যে আসবে তাকে আমরা বলবো স্ত্রী জনন কোষ। আর স্ত্রী জনন কোষ, পুং জনন কোষ আমরা একটা সুন্দর নাম দিব তাদের। পুরুষ জনন কোষকে আমরা বলি হচ্ছে শুক্রাণু, আর স্ত্রী জননকে আমরা বলি ডিম্বাণু। এখন এই শুক্রাণু এবং ডিম্বাণুর যখন মিলন ঘটবে তখন যে কোষটা উৎপন্ন হয়, এই শুক্রাণু আর ডিম্বাণুর ফলে যে কোষটা উৎপন্ন হয় তাকে আমরা বলি জাইগোট। আর জাইগোটের আরেকটি নাম আমাদের কোষ বিভাজন চ্যাপ্টারে লেখা আছে নিষিক্ত ডিম্বাণু। তাহলে নিষিক্ত শব্দটা কি? নিষিক্ত শব্দের অর্থ হচ্ছে শুক্রাণু যদি ডিম্বাণুর সাথে মিলিত হয় তাকেই বলা হয় নিষেক। শুক্রাণু যদি ডিম্বাণুর সাথে মিলিত হয় তাকে বলা হয় নিষেক। আর এর ফলে যা উৎপন্ন হয় তাকে আমরা জাইগোট বলতে পারি এবং অথবা আমরা নিষিক্ত ডিম্বাণু বলতে পারি। তাহলে এটা হবে কি? নিষিক্ত ডিম্বাণু। এতটুক পর্যন্ত জাইগোট হলো। এই জাইগোট থেকে আমাদের বহুকোষী দেহটা তৈরি হয়। আমাদের যে এত বড়, আমরা বড় হয়ে গেছে, আমি তোমাদের থেকে হয়তো একটু বেশি বড়, আমার একটু বেশি কোষ বিভাজন হয়েছে, তাই কোষ বহুকোষী দেহে পরিণত হয়। তাহলে তোমাদের এই পড়াটা যেন বুঝে যাও, এই জন্য আমি এটা একটু বিশ্লেষণ করলাম, কারণ বইয়ের প্রথম অনুচ্ছেদে এই কথাগুলো আছে যে নিষিক্ত ডিম্বাণুর কথাটা। আশা করি তোমরা এতটুকু পর্যন্ত বুঝতে পারছো। এখন আমরা কোষ বিভাজনের উদ্দেশ্য পড়ব। কোষ বিভাজনের উদ্দেশ্য আমরা অলরেডি বলে ফেলছি কি, এই যে আমি বড় হচ্ছি, আমি হাঁটাচলা করতেছি, আমি বৃদ্ধি পাচ্ছি, এই বৃদ্ধিটা হচ্ছে কোষ বিভাজনের একটা উদ্দেশ্য। আর একটা উদ্দেশ্য কিন্তু এখানেই বলা হয়েছে যে পুং জনন কোষ সৃষ্টির সময় একরকম বিভাজন হয়। আমরা সেগুলো সামনের দিকে যখন যাব তখন শিখব। তাহলে আমরা এখন একদম একটা কালারিং পেন দিয়ে নোট করো যে উদ্দেশ্য, কোষ বিভাজনের উদ্দেশ্য। এটা পরীক্ষায় এমসিকিউর জন্য তোমাদের লাগবে। কোষ বিভাজনের উদ্দেশ্য। কোষ বিভাজনের উদ্দেশ্য কি? দুইটা। কোষ বিভাজনের উদ্দেশ্য হচ্ছে কি? দুইটা, বৃদ্ধি, প্রজনন। আরো আছে আমি যে তোমাকে শুরুতে বলছিলাম যে আমার হাতের ত্বকটা ছিঁড়ে গেলে হবে বৃদ্ধি, এরা কিন্তু হচ্ছে, এটা একটা রকম বৃদ্ধি। আমরা ওভারঅল এই দুইটা শব্দকেই বুঝি কোষ বিভাজনের উদ্দেশ্য হিসেবে, যে উদ্দেশ্য হচ্ছে বৃদ্ধি এবং প্রজনন। এখন কিছু ইতিহাস বলি, এগুলো তোমার এসএসসিতে লাগবে না, যে সর্বপ্রথম কোন বিজ্ঞানী হচ্ছে কোষ বিভাজন লক্ষ্য করছে। আমাদের একজন বিজ্ঞানী, তার নাম হচ্ছে ওয়াল্টার ফ্লেমিং। তিনি সমুদ্রের একটা জীবে, সামুদ্রিক স্যালামান্ডারে, তাহলে নামটা হচ্ছে কি? ওয়াল্টার ফ্লেমিং। বানানটা একটু ভুল হতে পারে কারণ এটা আমরা সচরাচর এসএসসিতে লাগে না, এই জন্য। ওয়াল্টার ফ্লেমিং, এটা হচ্ছে কি? সামুদ্রিক সালামান্ডার নামক একটা জীবে সর্বপ্রথম হচ্ছে কোষ বিভাজনটা লক্ষ্য করে, আবিষ্কার করে। সৃষ্টি একটা জিনিস, আবিষ্কার একটা জিনিস, এটা কিন্তু মাথায় রাখবা। আবিষ্কার হচ্ছে পৃথিবীতে তা আছে, কিন্তু কেউ এখনো তা খুঁজে পায়নি। হঠাৎ করে আমি আবিষ্কার করলাম হচ্ছে কি আমার পেছনে, মাথার পেছনে একটা চোখ আছে, এটা কিন্তু সৃষ্টি হবে না, এটাকে বললো আবিষ্কার। এটা আগে ছিল কিন্তু কেউ খেয়াল করে নাই, হঠাৎ করে কেউ এসে খেয়াল করে, সেটাকে আমরা বলি আবিষ্কার। আর কোনো একটা জিনিস দ্বারা আমি দুটো কলম দিয়ে মিক্স করে একটা এরোপ্লেন বানিয়ে ফেলছি, এটা হবে কিন্তু একটা সৃষ্টি। তাহলে সামুদ্রিক স্যালামান্ডারে কোষ বিভাজন আবিষ্কার করে। এখন আমরা পড়বো আসলে কোষ বিভাজনটা কত প্রকার, কি কি ভাবে কোষ বিভাজনটা হতে পারে। তো তোমাদের হচ্ছে যে বইটা আছে আমার হাতেও, আমার সামনেও সেই বইটা আছে, যে এই যে
এই বইটা তোমাদের হয়তো ঢালটা চেঞ্জ হইতে পারে, এটা আমার বই, আমার 2020 সালের বই, না সরি 2018 সালের বই, কিন্তু কিছু দাগানো নেই, তার মানে আগে পড়ি নাই না। এটা হচ্ছে আমার স্কুল থেকে আমি 2টা কপি নিয়ে ফেলছিলাম, একটা কপি পড়ছিলাম আর একটা কপি তোমাদের জন্য ভবিষ্যতের কথা চিন্তা করে আমি রেখে দিয়েছিলাম, এটা দিয়ে আমি এখন পড়াই। তো এই বইয়ে এই বইটা আসছিল 2019 সাল থেকে। 19 সালের আগে একটা পুরাতন বই ছিল, ওই বইয়ে আমাদের কোষ বিভাজন হচ্ছে 3 প্রকার, কিন্তু আমাদের নতুন বইয়ে কোষ বিভাজন হচ্ছে 2 প্রকার। আবার তোমরা যখন কলেজে যাবা তখন কিন্তু 3 প্রকারই পড়তে হবে। তাহলে কেন না, আমরা এখন তো একটু জেনে যাব। আমি আবার বলতেছি, যদি তোমাকে পরীক্ষায় জিজ্ঞেস করা হয় কোষ বিভাজন কত প্রকার, তখন কিন্তু উত্তর দিবা 2 প্রকার। বাট জেনে রাখবা কোষ বিভাজন কয় প্রকার, 3 প্রকার। তাহলে আমরা লিখি কোষ বিভাজন কত প্রকার। কোষ বিভাজন 3 প্রকার, একটা হচ্ছে মাইটোসিস, 2 হচ্ছে মাইটোসিস, 3 হচ্ছে তোমার, এটা আমি এটা বানানটা দেখতে হবে, মিওসিস, মিওসিস, হ্যাঁ এটাই বানানটা, এটাই। এখন আমরা পড়ব। আচ্ছা তার আগে আমি বলি, অনেকে হয়তো আমার ক্লাস যারা করো তারা জানো আমি কথাটা বারবার বলি যে আমার নাম হচ্ছে ফাহিম। তো আমার নামটা কিন্তু আমার আব্বু আম্মু হঠাৎ করে রাখে নাই, কোনো না কোনো সুন্দরত্বের নাম খুঁজে পাইছিল সেজন্য রাখছে। ঠিক তেমনি তোমার যে নাম কমেন্ট করে লিখবা তোমার নাম কি, কোথা থেকে তুমি ক্লাসটা দেখছো, তুমি কোন স্কুলে পড়ো, সবাই দেখুক যে তোমার স্কুলটাও কিন্তু এগিয়ে যাচ্ছে। তো আমার আব্বু আম্মুর নামটা কিন্তু সুন্দর নামের অর্থ থেকে রাখছিল। এই যে আমি কোষ বিভাজনগুলো আবিষ্কার করলাম, এদের নামকরণকে আমি হঠাৎ করে হজবরল রেখে দিব? কোনো না কোনো কারণ তো থাকবে। তুমি কোনো কিছু আবিষ্কার করলে ওইটার পেছনে কোনো না কোনো রিজন থাকে এটা নামকরণ করার ক্ষেত্রে। কোনো কিছু যখন কোনো একটা জিনিস যখন আকাশে উড়বে তখন এটা কিসের মতো, এটা প্লেনের মতো, তখন আমরা নামটা হচ্ছে সেই প্লেনের মতো রাখার চেষ্টা করব। ঠিক তেমনি আমাকে জানতে হবে এদের নাম কেন এগুলো দিছে। এদের নাম তো দিতে পারত যে চং চিং চং পুং পিং পং দিতে পারতো, দেয় নাই। তাহলে কি করতে আমাকে জানতে হবে এদের নাম কেন এটা দিছে। আচ্ছা শুরুতে আসি, কিছু শব্দ মনে রাখতে হবে। জীববিজ্ঞানে যখন এ বলা হয় তখন বলা হয় হচ্ছে নাই বা না, বলা হয় নাই বা না। এই মাইটো থেকে মাইটোস শব্দটা আসছে, মাইটোস থেকে। মাইটোস শব্দের অর্থ তন্তু। আর যখন সিস দেখবা তার শব্দের অর্থ হচ্ছে কি, প্রক্রিয়া। এখন এখানে আসি, মাইটো শব্দের অর্থ কি, তন্তু। সি শব্দের অর্থ কি, প্রক্রিয়া। মিওসিস, মিও শব্দের অর্থ হচ্ছে হ্রাস, সি শব্দের অর্থ প্রক্রিয়া। তাহলে এখানে কিন্তু এইটা বাদ দিয়ে আমরা এই দুইটার মধ্যে একটা সম্পর্ক পাই, যে এখানে হচ্ছে এটাতে তন্তু, তন্তু হয়, এটাতে তন্তু হয় কিন্তু এটা তন্তু হয় না। তাহলে কি তন্তু হয়, হয় আবার না। তোমরা বইয়ে যদি একটু করে ছবিগুলো দেখো বইয়ে, দেখবা বইয়ের এখানে কিছু ছবি আছে, এই ছবিতে কিন্তু সুতার মতো দেখবা, এই সুতাগুলোই আসলে আমরা তন্তু বলতেছি। কিরকম, যখন হচ্ছে কোষ বিভাজন হবে তখন কোষ বিভাজনে এরকম একটা সুতার মতো কিছু তৈরি হয়, জালির মতো। যদি জালির তৈরি হয় তাহলে আমরা বলবো মাইটোসিস, যদি জালির তৈরি না হয় তাহলে আমরা বলবো অ্যামাইটোসিস। তাহলে কি বলবা, যে কোষ বিভাজন প্রক্রিয়ায় তন্তু সৃষ্টি হয় তাকে আমরা মাইটোসিস বলি। তবে এগুলো হচ্ছে বোঝার জন্য, এগুলো কখনো পরীক্ষার খাতায় লেখা যাবে না। আর মাইটোসিস কাকে বলে লিখবো হচ্ছে, আমরা বলবো হচ্ছে কি, যে কোষ বিভাজন প্রক্রিয়ায় তন্তু সৃষ্টি হয় তাকে আমরা মাইটোসিস বলি। তাহলে আমাদের হচ্ছে মাইটোসিস কোষ বিভাজন। আর মিওসিস কেন হয়, এটা আমরা যখন মিওসিস পড়বো এখানে আমরা কিছু জিনিস দেখবো হচ্ছে হ্রাস পেয়ে যায়, সেই কারণে তাকে আমরা মিওসিস বলি। এখন আমাদের পড়বো হচ্ছে কোন বিভাজনটা, আমরা আগে পড়বো অ্যামাইটোসিসটা। আমি এগুলো মুছে ফেলি,
অ্যামাইটোসিস কাকে বলে আগে আমাদের জানতে হবে। এখানে কোনো তন্তু সৃষ্টি হয়? তন্তু সৃষ্টি হয় না। আমি একটা অ্যামাইটোসিস লিখি। অ্যামাইটোসিস হবে এতে অ্যামাইটোসিস, এতে একতে এক কোষী। যারা এক কোষী তাদেরই অ্যামাইটোসিস হয় সাধারণত। সব এক কোষীর অ্যামাইটোসিস হবে এমন কোনো কথা নেই। তো এটা হচ্ছে একটা এক কোষী, যার এখানে হচ্ছে একটা বড় নিউক্লিয়াস আছে। এখান থেকে এই কোষটা একটু চাপাই দিব, আমি চাপাই দিব না, এটা চাপানো হয়ে যায় আর কি। এই নিউক্লিয়াসটা একটু চেপে যায়, থেতলা হয়ে যায়। পরবর্তীতে কি হয়, মাঝখান থেকে এরা এরকম হয়ে দুইটা হয়ে যায়। কি হয়ে যাবে? দুইটা হয়ে যাবে। তাহলে দেখো এখানে কোনো আমি সুতা তন্তু কিছুই করে নাই, সরাসরি আমি নিউক্লিয়াসকে বিভাজন করে দিছি, তারপর কোষটাকে বিভাজন করে দিছি। এটাকেই আমরা বলি অ্যামাইটোসিস। তাহলে আমরা সংজ্ঞাটা কিভাবে লিখব? লিখব যে কোষ বিভাজন প্রক্রিয়া কোনো জটিল পর্যায় মাধ্যম ব্যতীত একটি কোষ হতে দুইটি কোষের সৃষ্টি হয় তাকে অ্যামাইটোসিস বলে। অ্যামাইটোসিস কাদের হয় আমরা একটা সুন্দর ট্রিক্স দিয়ে মনে রাখবো। আমরা জানি আমাদের বঙ্গোপসাগরকে বলা হয় বে অফ বেঙ্গল। আমরা এখানে মনে রাখবো এতে অ্যামাইটোসিস, এরপর আসে বি, বিতে বে। এটা লিখবো হচ্ছে ব্যাকটেরিয়া, তারপর লিখবো এমিভা, তারপর লিখবো ইস্ট। এর পাশাপাশি আরো একটা প্রাণী আছে যেটা হচ্ছে প্লাজমোডিয়াম। আমরা বলি আমাদের বইয়ে আরেকটা আছে, সেটা হচ্ছে প্লাজমোডিয়াম। টোটাল 4টা আমরা মনে রাখবো। আমাদের এটা আসার সম্ভাবনা খুব কম, কারণ এই টপিকটা তোমাদের বইয়ে নাই। আশা করি তোমরা অ্যামাইটোসিস জিনিসটা বুঝতে পারছো। এখন এখানে একটা প্রশ্ন অবশ্যই জিজ্ঞেস করবে, সেটা কি, এটা লিখে ফেলো, এটা গাইডে পাবা। অ্যামাইটোসিসকে কেন প্রত্যক্ষ কোষ বিভাজন বলা হয়? অ্যামাইটোসিসকে কেন প্রত্যক্ষ কোষ বিভাজন বলা হয়? দেখো, প্রত্যক্ষ আর পরোক্ষ জিনিসটা কি? যখন কোনো কাজ আমি করব তখন সরাসরি করব, যেমন আমি তোমাদের ক্লাস নিচ্ছি, এটা হচ্ছে প্রত্যক্ষ কাজ। যদি এমন হতো আমি কাউকে টাকা দিলাম, টাকা দিয়ে তাকে ক্লাস নিতে বললাম, তখন এটা হতো আমার পরোক্ষ কাজ, মানে আমি করতেছি না কিন্তু অন্য কেউ আমার জন্য করে দিচ্ছে। আমাদের তোমাদের বিশ্ব পরিচয় বইয়ে একটা লাইন আছে যে আমরা রাষ্ট্রপতি নির্বাচন করি কোন মাধ্যমে? পরোক্ষ নির্বাচন। আমরা কিন্তু রাষ্ট্রপতি সরাসরি নির্বাচন করতে পারি না। আমরা কি করি? আমরা ভোট দিয়ে হচ্ছে এমপি নির্বাচন করি, ওই এমপিরা গিয়ে রাষ্ট্রপতি নির্বাচন করে। তো এটা কেন প্রত্যক্ষ বলতেছি? দেখো এখানে সরাসরি কোষটা একটা থেকে দুইটাতে পরিণত হয়েছে। এখানে কোনো জাল, স্পিন্ডল তন্তু, কোনো সুতা তৈরি হয়নি। এই জন্য আমরা এটাকে বলবো এটা এক ধরনের প্রত্যক্ষ কোষ বিভাজন। তাহলে ব্যাখ্যাটা লিখবা কি? প্রথমে সংজ্ঞা দিবা, তারপর লিখবা এখানে কোনো জটিল মাধ্যম ছাড়াই একটি কোষ সরাসরি দুইটি কোষে পরিণত হয়, এই জন্য আমরা এটাকে প্রত্যক্ষ কোষ বিভাজন বলি। আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো। এই টপিক থেকে কোশ্চেন আসবে দুইটাই, কোষ বিভাজন কাকে বলে, আর খ নম্বরের জন্য অ্যামাইটোসিস কেন প্রত্যক্ষ কোষ বিভাজন বলা হয়, আর এমসিকিউর জন্য
4টা নাম তোমাদের পড়তে হবে। আশা করি তোমরা টপিকটা ভালো করে বুঝেছো। এখন তোমাদের জন্য আমাদের পক্ষ থেকে কিছু আছে। তো তোমরা হচ্ছে যে অনেকেই পড়াশোনা করতেছো, ভিডিও দেখতেছো, কিন্তু তোমাদের অবশ্যই উচিত এখন বসে বসে প্র্যাকটিস করা। তুমি 9-এ পড়ো বা ক্লাস 10-এ পড়ো, তো কোথা থেকে প্র্যাকটিস করবো? অনেকের গাইড আছে, অনেকের গাইড নাই। তো তাদের জন্য হচ্ছে আমাদের পক্ষ থেকে তোমাদের কিছু জিনিস আমরা রেডি করছি। সেটা কি? অধ্যায়ভিত্তিক সৃজনশীল প্রশ্ন উত্তর, অধ্যায়ভিত্তিক জ্ঞানমূলক প্রশ্ন উত্তর, অধ্যায়ভিত্তিক সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর, অধ্যায়ভিত্তিক এমসিকিউ প্রশ্ন উত্তর, অধ্যায়ভিত্তিক থেকে কমন উপযোগী সৃজনশীল। আর আর যারা চাও যে না আমি ঘরে বসে পরীক্ষা দিব, তাদের জন্য আছে অধ্যায়ভিত্তিক মডেল টেস্ট। তো এটা আবার কিন্তু সকল বিষয়ের, যাদের গাইড নাই তাদের জন্য মূলত এটা। এর পাশাপাশি তুমি সকল বোর্ড কোয়েশ্চেন পেয়ে যাবে আমাদের থেকে। তো যারা আগ্রহী তারা হচ্ছে যে যারা আগ্রহী তারা এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করলে হয়ে যাবে। এছাড়া আমাদের সাথে যুক্ত থাকতে ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কগুলোর সাথে বা আমাদের ফেসবুক এবং হোয়াটসঅ্যাপে যুক্ত হয়ে যাও। দেখা হবে অন্য একটি ক্লাসে। ততদিন আসসালামু আলাইকুম।